সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনিরুল, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম কি জেনে নিই। প্রথম আলো শিরোনাম করেছে রোজার পণ্যের বিপুল আমদানি, আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে। দৈনিক ইত্তেফাক, জ্বালানি তেলের দাম বাড়ল, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, নেতৃত্বে থাকছেন নাহিদ, সদস্য সচিব পদে আলোচনায় ৩ জন। দৈনিক সমকাল, পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর, মামলার জালে তছনছ সাজানো পরিবার। বাংলাদেশ প্রতিদিন, কবে হবে নির্বাচন, ব্রিটিশ গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলেছিলাম এর সঙ্গে যুক্ত হতে চাই না, মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত। দৈনিক যুগান্তর, স্বৈরাচারের ৫৭২ দোষর জামিনে মুক্ত, রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য, তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার। দৈনিক বণিক বার্তা, জিডিপির আকার $100 বিলিয়ন অতিরঞ্জিত হতে পারে, ১৫ বছর ধরে অগোচরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন। দ্য ডেইলি স্টার, টাস্কফোর্স রিপোর্ট, 8 mega projects cost $7.5 billion more for graft delay। মনিরুল, আমরা শিরোনামগুলো দেখলাম, তো প্রথম আলোতে যদি আমরা যাই, এখানে একটা শিরোনাম করেছে আমাদের সামনেই রমজান, তো রোজার পণ্যের বিপুল আমদানি। আমরা দেখতে পাচ্ছি যে রোজা এখনো আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আরও 1 মাস, তো সেই জায়গায় এত আমদানি হচ্ছে কিন্তু নিত্য পণ্যের দাম এখনো সহনীয় পর্যায়ে নেই। দেখুন যে এখন কিন্তু মূল্যস্ফীতি আসলে রেকর্ড ছাড়িয়েছে, অলরেডি ডাবল ডিজিট, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আগে থেকেই কিন্তু মূল্যস্ফীতি ডাবল ডিজিটে ছিল। তো সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় এসেছেন, কিন্তু আসলে তাদের উচিত ছিল কি, প্রথম পর্যায়ে আসলে তাদের ফোকাসটা কোথায় দেওয়া উচিত ছিল, যে যেমন ধরেন জনগণের স্বস্তির জায়গা যেইগুলো, বিশেষ করে যে জুলাই গণ অভ্যুত্থান আমরা ছাত্র সমাজ ছাত্র জনতার যেই অ্যাক্টিভিটি দেখেছি, তো সেখানে থেকে কিন্তু আমরা একটা আশার আলো খুঁজে পেয়েছি যে না, সরকার হয়তো গণমানুষের জন্য, গণমানুষ যাতে স্বস্তি পায় সেক্ষেত্রে কোনো উদ্যোগ নেবে। কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বাজারে চড়া, নিত্যপণ্যের বাজার চড়া, তারপরও কিন্তু সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসলে কাজে আসেনি। যেমন ধরুন যে সরকার কিন্তু ইতিমধ্যেই ভোজ্য তেল, পেঁয়াজ, আলু সহ যে নিত্যপণ্যগুলো আছে, আরও কয়েকটি নিত্যপণ্যগুলো আছে, সেই পণ্যগুলোর প্রতি কিন্তু শুল্ক ছাড় দিয়েছে। তারপরেও কিন্তু আমরা এই শুল্ক ছাড় কিন্তু আরো 2 মাস আগে দিয়েছে, আমরা কিন্তু বাজারের প্রতিফলন দেখতে পাই না। হ্যাঁ, আমরা বাজারে যদি আমরা রিপোর্টের কাজে যাই, তখন কিন্তু মানুষের আসলে তাদের যে ক্ষোভ, সেটা কিন্তু আমরা খুব কাছ থেকে দেখতে পারি। তো আসলে আমাদের কিন্তু নিত্যপণ্যের অনেক পণ্য কিন্তু আমাদের বাংলাদেশ উৎপাদন হয়, এবং আমরা স্বয়ংসম্পূর্ণ উৎপাদনে, লক্ষ্যমাত্রা থেকে আমরা প্রোডাকশন আমাদের বেশি হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের বাজারে সংকট থাকার কথা না, কিন্তু সংকট করা হচ্ছে। এবং আপনি যে রিপোর্টটার কথা বললেন, প্রথম আলো আজকে যে রিপোর্টটা করেছে, সেটি আপনি দেখতে পারবেন যে আমাদের রমজানে যে চাহিদা, সেই চাহিদার শুধু মসুর ডাল এবং খেজুর ছাড়া, আর যেই ভোজ্য তেল বলেন, তারপরে ছোলার ডাল বলেন, এইগুলোর কিন্তু আসলে আমদানি, আমাদের রোজা যে চাহিদা, তার থেকে চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি হয়েছে। এবং এর মাঝে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ মানে কমে আসছিল, কিন্তু এখন একটু বাড়ছে। তো সেক্ষেত্রে আমদানি করছে, এবং সরকার কিন্তু তার পদক্ষেপগুলো সঠিকই নিয়েছে, কিন্তু আমরা অদৃশ্য কারণে বাজারের প্রতিফলন দেখতে পাই না। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, হয়তো
কোনো ঘাটতি নাই, তারপরেও রমজানে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকবে। তো এক্ষেত্রে আসলে এই সমস্যা উত্তরণের জন্য সরকারকে উদ্যোগী হতে হবে, বিশেষ করে আমাদের যে ছাত্র সমাজ তাদেরকে কাজে লাগাতে হবে প্রয়োজনে। বিভিন্ন বাজারে মনিটরিং বৃদ্ধি করতে হবে, যে সুশাসন এবং জবাবদিহির জায়গাটা সেটি নিশ্চিত করতে হবে, তাহলেই হয়তো রমজানে মানুষ। আচ্ছা, এই ক্ষেত্রে কি মনিটরিং এর কোনো ঘাটতি আছে বলে আপনি মনে করেন? অবশ্যই, যদি আমরা মোটা দাগে চিন্তা করি বিষয়টি, অবশ্যই মনিটরিং এর ঘাটতি আছে। বিশেষ করে ভোক্তা অধিকার নামে একটি সংস্থা রয়েছে, তারা এই বাজার মনিটরিং এর সাথে তদারকির সাথে জড়িত, কিন্তু তাদের আসলে লোকবলের অনেক সংকট রয়েছে। যে 18-20 কোটির জনসংখ্যার একটি বিশাল জনগোষ্ঠীর একটি দেশ, এই দেশে আসলে এই কম সংখ্যক লোকবল দিয়ে আসলে মনিটরিং করাটাও অতটা মানে খুবই দুরূহ কাজ। তো আমি বলবো আসলে এই যে এই জনগণ সংশ্লিষ্ট, জনস্বার্থ সংশ্লিষ্ট যেসব সংস্থাগুলো রয়েছে, সেসব সংস্থাগুলোকে অন্তত সক্ষমতা বৃদ্ধি করা দরকার, তাহলেই আমাদের যে সংকটগুলো রয়েছে সেইগুলো উত্তরণ ঘটানো সম্ভব। জি, আরেকটা বিষয় আমাদের দেখতে পাচ্ছি যে নারী ফুটবলারদের মানে বাংলাদেশ ফুটবলে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে। সাবিনারা তারা হচ্ছে ইতোমধ্যে কিন্তু তারা একটা অভিযোগপত্র দাখিল করেছে। তো এই আসলে মানে এটাকে কিভাবে আপনি দেখছেন? মানে বাংলাদেশের নারী ফুটবলারদের ভবিষ্যৎ কি? তারা কোচকেও কিন্তু বলেছে যে এই কোচের আন্ডারে তারা আর খেলবে না বা অনুশীলন করবে না। মানে এটা বলার আগে আমি একটু বলতে চাই যে আমরা যখন স্কুল কলেজে পড়তাম, বিশেষ করে স্কুলে প্রাইমারি এবং হাই স্কুলে যখন পড়তাম, তখন আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের শাসন করতেন এবং অনেক সময় ধমক দিতেন, অনেক সময় বেদ দিয়ে ভয়ও দেখাতেন। তো সব মিলে আসলে আমাদের কিন্তু আসলে ওই বোধ শক্তিটা আসে নাই, মানে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে এই জাজমেন্টের জায়গাটা, সেটা কিন্তু আমাদের ওই সময় বোধটা জাগেনি। তো আমরা কিন্তু ভুল করেছি, কিন্তু আমরা ভাবছি যে আমরা সঠিক পথে আছি, কিন্তু আসলে আমরা সঠিক পথে ছিলাম না। আমাদের যারা গুরুজন শিক্ষকরা তারা কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছেন, তারা কিন্তু আমাদের সঠিক পথে নেয়ার জন্য, আমাদের ভালোর জন্য, আমরা যাতে সুন্দরভাবে সুন্দর মানুষ হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, তারা কিন্তু এই দায়িত্বটা কিন্তু তারাই নিয়েছেন এবং তারা জানেন। এবং আমি গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আসলে কোচ বাটলার তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কোচ, এবং তার যে সফলতা সেটি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। বিশেষ করে সাব জয় আমরা দেখলাম, তার অনেক পরামর্শ ছিল, বিশেষ করে যে আমাদের ধনুষের যে সাব জয় করলো, তার অনেক পরামর্শ জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি যে টিকটক ব্যবহার করতে নিষিদ্ধ করায় এই কোচ বাটলারের উপরে এই নারী ফুটবলাররা অনেক চটেছে। তো আমি আসলে নারী ফুটবলারদের বলবো, এরা আসলে অনেক সফলতা রয়েছে। তো এই সফলতা কিন্তু একদিনে আসেনি, এবং যারা সদস্যরা আছে, নারী ফুটবলার যারা সদস্যরা আছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখেছি, তারা কিন্তু একদম রুট লেভেল থেকে আসছে, একদম সেই প্রাইমারি লেভেল থেকে খেলে আসছে। ঘরবাড়ি সেটিও হয়তো অনেকেরই ছিল না। তো সেক্ষেত্রে এই যে এই শূন্য থেকে পূর্ণ হওয়ার যে জায়গাটা, এখানে আরো বিনীত এবং যাতে গুরুজনদের, অর্থাৎ কোচ, তার শিক্ষক, তাদের সাথে বিনয়ী আচরণ করা উচিত। কারণ গুরুজনের মনে ব্যথা দিয়ে কখনো সফলতা অর্জন করা সম্ভব না। কারণ টিকটক, আমার মনে হয় যে যারা যে মানে প্লেয়াররা আছেন বা যারা জনগুরুত্বপূর্ণ জায়গায় আছেন, সেন্সিটিভ জায়গায় আছেন, যারা পারফরমেন্সের ব্যাপারে যেখানে থাকে, তো এই দিকগুলোতে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া টোটালি নিষিদ্ধ করা উচিত। কারণ আমি আজকে ব্যাট করতে, বল করতে আমি ফ্লপ হচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমার নিয়ে ট্রল হবে। তো ট্রল হলে কিন্তু আমার খারাপ লাগবে, আমার অনুপ্রেরণা, আমার উৎসাহ আমি হারিয়ে ফেলবো। তো সব মিলিয়ে আসলে এগুলো কিন্তু মানে খুবই বাজে একটা চর্চা আমার মনে হয় যে। আচ্ছা, লিটারালি যদি বলি তাহলে এটা কি আমাদের মহিলা খেলোয়াড় যারা, তাদেরই প্রবলেম, তাদের অ্যাটিটিউডগত প্রবলেম নাকি? এটাই আপনি বোঝাতে চাচ্ছেন? না, এটা অ্যাটিটিউড প্রবলেম না, এটা হচ্ছে নারী পুরুষ বলে কোনো কথা নাই। ক্রিকেটাররাও দেখেছি অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করেন, বিশেষ করে ফেসবুক ব্যবহার করেন, সবারই আছে কম বেশি ভেরিফাইড পেজ বা আইডেন্টিটি আছে। আবার টিকটকও করে অনেক ক্রিকেটার।
তো আমি না এই কিন্তু টানাপোড়েনটা কেন হয়েছে? তাদের অ্যাটিটিউডগত কারণেই কি হয়েছে যে তারা এই টিকটক করে বা সোশ্যাল মিডিয়াতে বেশি ইনভলভ বলে? আমার মনে হয় এটাই করা, কিন্তু আসলে এই যে এটা তো অযৌক্তিক একটা ইস্যুজ, সেজন্য আসলে যে আমার যেটা মানে ধারণা এই লেভেলে আসলে এটা তারা একেবারেই এটাকে যায় না। ভিন্নভাবে অভিযোগগুলোকে ভিন্নভাবে চর্চা করছে। এখন একটা কোচ আপনাকে ধমক দিবে, আপনাকে শাসন করবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তাছাড়া সে তার আউটপুটটা বের করে আনতে পারবে না। জি। আচ্ছা, আমরা যদি আরেকটা বিষয় দেখি যে আমাদের পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারের জোর, এটা সমকাল শিরোনাম করেছে। তো এই বিষয়ে যদি আমরা মোটা দাগে চিন্তা করি তাহলে এই সংস্কারে আসলে এখন তো সংস্কার কমিশন, বেশ কয়েকটা কমিশন কাজ করছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? সংস্কার কমিশন আসলে তাদের মতো করে এগোচ্ছে এবং তারা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি, অনেক দৃশ্যমান কিছু দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা যখন ব্রিটিশ শাসনামলের অধীনে ছিলাম তখন কিন্তু আমাদের পাকশিতে পদ্মা নদীর উপর, ওই সময় কিন্তু পদ্মা নদী প্রচণ্ড উত্তাল নদী ছিল। তো পদ্মা নদীর উপর যদি আমরা ব্রিজ করার চিন্তা করি, মানে ওই সময় অসম্ভব ছিল, আজ থেকে প্রায় আরও 120 বছর আগে। তো সেখানে কিন্তু একটা রেল সেতু করেছে হার্ডিংস, যেটা আমরা বলি হার্ডিংস ব্রিজ। তো সেটি কিন্তু 120 বছর পার করলেও এখনও কিন্তু মনে হয় আরও 100-200 বছরই করা যাবে। তো আমাদের দেশে যেই সংকট তৈরি হয়েছে, বিশেষ করে উন্নয়ন প্রকল্পগুলোতে টেকসই প্রকল্পের আওতায় আনার কোনো বিকল্প নাই। এটিকে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন প্রকল্পগুলোকে টেকসই যাতে কিভাবে করা যায়, বিশেষ করে যেই জনস্বার্থ একেবারে জড়িত, যেমন নদীকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। জি, কারণ নদী আমাদের একটা জীব, মানে ইকোসিস্টেম, প্রকৃতির একটা ইকোসিস্টেম। তারা প্রকৃতির ভারসাম্যটাকে রক্ষা করে। যে আমি একটা কাজ করেছি যে গড়াই নদীর অনিয়ম নিয়ে কাজ করেছি, এটি নিয়েও একটু বলা দরকার যে 1998 সালে গড়াই নদী নিয়ে প্রথম খনন শুরু হয়। জি। তো সেই খননের আগে কিন্তু নদীর অবস্থা খুবই ভালো ছিল, নদীর তর্জন গর্জন আমরা দূর থেকেই শুনতে পেতাম, ইভেন নৌকায় যদি যেতাম তো সব মিলে কিন্তু আমাদের গায়ে পানি ছিটা লাগতো, কিন্তু এই নদীটাকেও মেরে ফেলানো হয়েছে। আচ্ছা, তো আসলে এখানে যদি জবাবদিহিতা এবং সুশাসন থাকে তাহলে আমাদের সংস্কার কমিশন যে সুপারিশই করুক না কেন সেটা বাস্তবায়ন সম্ভব। জি, ধন্যবাদ মনিরুল আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ।